মেইন আমার কি থাকে, এইমস অবশ্যই ট্রিটমেন্ট কন্ট্রোল করা থাকে একটা ইন্ডিভিজুয়াল অ্যানিমালে বা গ্রুপ অ্যানিমালে। আর কনফার্মেশনে কি থাকে, কনফার্মেটরি ডায়াগনোসিস মানেই হচ্ছে আমার প্রিজামটিভ ডায়াগনোসিসটাকে কি কনফার্মেশনে আনা। এটা কিন্তু আগের টপিক, আমি আজকে যেগুলো নিয়ে আসছি আপনাদের রিমেইনিং পার্ট। হ্যাঁ, 1 নম্বর যে প্র্যাকটিক্যাল ক্লাসটা হয়েছে তার যে যে জায়গাগুলোতে রিমেইনিং বা বাদ থেকে গেছিল সেই বিষয়গুলোকে একটু ইনক্লুড করে দিয়েছে, এটা আলাদা কোনো প্র্যাকটিক্যাল মানে আপনাদের টপিক না। তো এখানে আমরা কি অনেক সময় কি করি, বেসিস অফ ডায়াগনোসিস প্রিজামটিভের ক্ষেত্রে কি এই বিষয়গুলো আমরা নিই, এটা আসলে সবাই জানি, হিস্ট্রি, ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এফওসি ফাইন্ডিং পর্যন্ত আমরা যে বিষয়গুলোকে মাথায় রাখি সেটা। আর ল্যাবরেটরি ফাইন্ডিংস অবশ্যই কি, ল্যাব ডায়াগনোসিস মানে কি ল্যাবরেটরি ফাইন্ডিংসটাকে বেসিস করা। খুব একটু দ্রুত যাচ্ছি। তো প্রিজামটিভে আমরা ইউজটা কিরকম হতে পারে, রুটিনলি ফিল্ডে আমরা যেহেতু ইউজ করি, ক্লিনিক্যাল ডাটাকে আমরা পাওয়ারফুল ডায়াগনস্টিক, এখানে আমার যেহেতু ফিল্ড ডায়াগনোসিস ক্লিনিক্যাল ডাটাই আমার জন্য বেশি আর কি পাওয়ারফুল। এই পাশে যেরকম বলা হচ্ছে কনফার্মেশনের জন্য ধরা হয়, এখানে ল্যাবরেটরি ডাটাগুলো ইউজ করা হয়। আবার প্রিজামটিভ ডায়াগনোসিস কি বলা হচ্ছে, এটা দরকার কেন, ফার্দার যে ল্যাব ডায়াগনোসিস করবো সেটার ইনভেস্টিগেশনের জন্য তো আগে একটা ফিল্ড ডায়াগনোসিস দরকার। আর ল্যাবরেটরি ডায়াগনোসিস না, তখন আমরা রিগার্ড করতেছি যে ক্লিনিক্যাল এক্সামিনেশন আর ট্রিটমেন্টে যাচ্ছি। প্রিজাম্পটিভ ডায়াগনোসিস অফ ডিজিজ কি বলা হচ্ছে, রিডিউস করে কস্ট অফ প্রোডাকশনকে, কিন্তু ল্যাবরেটরি টেস্ট যখন করি অবশ্যই কস্ট অফ প্রোডাকশনটা বেশি হবে, এটা স্বাভাবিক কথাবার্তা। দেন কিছু অ্যাডভান্টেজ লিমিটেশন আনার চেষ্টা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ফিল্ড ডায়াগনোসিসটা কি কুইক অ্যান্ড টাইম সেভিং, মেথডস গুলো কিরকম হচ্ছে ফিল্ডে অ্যাভেলেবল, কিন্তু ল্যাবরেটরি কি কুইক না, একটু টাইম লাগবে, আপনার ফ্যাসিলিটিস লাগবে। বা এটার ক্ষেত্রে যেরকম বলা হচ্ছে কি স্টেজ অফ ডিজিজ ইজ অফেন এ প্রবলেম অফ ডায়াগনোসিস, নট ওপেন, অর্থাৎ ডিজিজটা কোন স্টেজ আছে, অ্যাকুইট, সাবক্লিনিক্যাল, এটা অনেক সময় ফিল্ড ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনার প্রবলেম হয় না ডায়াগনোস করতে, কিন্তু যদি ল্যাবরেটরি ডায়াগনোসিস হয় তখন আমরা স্পেসিফিক স্টেজটাকেও কি কনসার্ন করে থাকি একটা ডিজিজের। আর এখানে বলা হচ্ছে যে ডায়াগনোসিস ডিজিজ ইজ নট অফিবল, কি কনফার্মেশন করা তো অবশ্যই প্রিজামটিভে পসিবল না, যেটা হচ্ছে ল্যাব ডায়াগনোসিস পসিবল। জাস্ট আপনাদের একটু সহজ করে দেওয়ার জন্য আপনাদেরকে নিজেদেরকেই করে নিতে বলেছিলাম, তো আমার পরে মনে হলো যেহেতু রিমেইনিং ক্লাস নিচ্ছি, কিছু এলিমেন্টস দিচ্ছি, আপনাদেরকে এটা প্রোভাইড করে দিলাম আর কি। নেক্সট হচ্ছে আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা শেষ, এখন আমরা প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করব, আমরা অ্যাসাইনমেন্ট টপিকে যাব। এখন আপনাদের হয়তো 1 মিনিটের মধ্যে ডিসকানেক্ট হয়ে যাবে, আপনারা কানেক্ট হবেন। আপনাদের অ্যাসাইনমেন্ট টপিকটা দেওয়ার পরে ইন জেনারেল যে আমরা প্রেসক্রিপশন নিয়ে কথা বলবো সেটুকু বললে
এখন আমি করবো। হ্যাঁ, আপনি একটু ভিডিওতে দেখান, জাস্ট নাম্বারিংটা দেখান, আমি জাস্ট লিখে নিচ্ছি, এটা আপনাদেরকে প্রোভাইড করে দিব। জাস্ট আপনাদের টপিকগুলো দিয়ে আমি ইন জেনারেল কথাবার্তা বলবো 2-3 লাইন হয়তো প্রত্যেক এই টপিকে। কত? জাকারিয়ার কি নেট প্রবলেম? ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনাকে কিন্তু দেখা যাচ্ছে না। নেট প্রবলেম, কোনো ইস্যু? আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু জাস্ট তাড়াতাড়ি ভিডিওটা অন করে জাস্ট 12টা চিরকুট উঠাই ফেলেন একটার পর একটা। ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি উঠান। আমরা আপনাকে দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি। ম্যাম প্রথমে হচ্ছে 2 নাম্বার। প্রথমে 2 নম্বর, তাহলে গ্রুপ এর জন্য টপিক থাকলো 2। নেক্সট। তারপরে 3 নাম্বার। 3 নম্বর, নেক্সট। 6 নাম্বার। 6, নেক্সট। 1 নাম্বার। ওকে, গ্রুপ ই জন্য করেন এখন। ম্যাম 12। কত? 12, ওকে, জি ম্যাম। নেক্সট। 11। 11, হুম, নেক্সট। ম্যাম 5। 5, ওকে, 8। 8, নেক্সট। 10। ওকে, ম্যাম 9। 9, নেক্সট। 4। 4, ফাইনালি 7। 7, ওকে, থ্যাংক ইউ। এখন আপনাদের শো করতেছি, আপনার চাইলে স্ক্রিনশট রাখতে পারেন, আমি ফাইলটা তারপরেও দিয়ে দিব, যেটা প্রত্যেকের কাছে যে যদি থাকে আর কি, জানো এই জন্য। স্ক্রিন শেয়ার হয়েছে মনে হয়, না? জি ম্যাম। ওকে, আপনাদের গ্রুপ বেসিসে যেটা নাম্বারিং করা হলো, আপনাদের লটারেঞ্জ গ্রুপ এ তে যে 5 জন করে দেওয়া হয়েছে, লাস্ট 2টা গ্রুপে একজন একজন কম আছেন, আমার তো এখন আসলে কিছু করার নাই। লাস্ট 2টা গ্রুপে 4 জন করে আছেন, কিন্তু এই যে এটাকে বলে দিই, এটা আপনাদের গ্রুপ নাম্বার আইডি, এবং এই যে নাম্বারিংটা সেটা আপনাদের কি অ্যাসাইনমেন্ট নাম্বার, যেটা আমি এখন এই জায়গায় যে নাম্বারিং গুলো করা আছে। হ্যাঁ, কারো কনফিউশন থাকা যাবে না, যেহেতু গতদিন ভুল হয়েছে এই জন্য কিন্তু আমি আইডি সহ লিখে দিলাম। নেক্সট অ্যাসাইনমেন্টে কিন্তু ভুল করা যাবে না। এই যে 1 2 3 নাম্বারিং করা হয়েছে, এই নাম্বারিংটা হচ্ছে আপনাদের গ্রুপ ভিত্তিক পাশে যে নাম্বারিং দেওয়া আছে সেটা। তারপর আপনারা নিজেদের মধ্যে অবশ্যই একবার কনফার্ম হয়ে নেবেন, কেউ যেন ডাবলিং করে ফেলবেন না। এখন আমরা চলে আসি আমাদের জি যে, ম্যাম হচ্ছে এই ফাইলটা, ম্যাম এই ফাইলটা দিয়ে দিলে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, আমি এটা আপনাকে দিয়ে দিব। তো আমরা জি অ্যাসাইনমেন্ট ম্যাম। টপিকে চলে আসি, কিছু ইন জেনারেল কথাবার্তা বলে যাই। সেটা হচ্ছে প্রথম যে টপিকটা, ডেভেলপমেন্ট অফ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ফর ডিজিজ অফ এনিম্যালস অ্যান্ড বার্ডস। আমরা প্রিভেন্টিভ মেজার নিয়ে বা কন্ট্রোল নিয়ে, প্রিভেন্টিভ মেডিসিনে অনেক কথাবার্তা বলেছি। আমার মনে হয় না এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো জটিলতা আসবে। আপনারা অ্যাসাইনমেন্ট করবেন, অ্যাসাইনমেন্টের কিছু ইনস্ট্রাকশনও দিয়ে দেওয়া লাগবে, আচ্ছা ঠিক আছে, ওটাতে যাচ্ছি।
এখানে ডেভেলপমেন্ট অফ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টিভ মেজার ফর ডিজিজেস অফ অ্যানিমালস অ্যান্ড বার্ড। হ্যাঁ, মেজর মেজর যদি আপনি ইন জেনারেল কথাবার্তা আনতে চান সেটাও ভালো, যদি কোনো ডিজিজ দিয়ে এক্সাম্পল আনতে চান সেটাও ভালো। হ্যাঁ, এই রিলেটেড। তারপরেও যদি আজকে যেহেতু টাইম প্রেশার আছে, নেক্সট আমরা থিওরি ক্লাসে যা কারো কিছু যদি জানার থাকে আমাকে আস্ক করবেন, আমি আজকে একটু দ্রুত যাচ্ছি। হ্যাঁ, এই প্রিভেন্টিভ বা কন্ট্রোল মেজার আমি আশা করি আপনারা এতদিনে অনেক কিছু জেনে গেছেন, তো এটা ডিটেলে আমি যাচ্ছি না এখন। আর সেকেন্ড যে গ্রুপটা আছে সেটা আর ইনশিওর করেন প্রত্যেক গ্রুপ থেকে কেউ একজন শুনতেছেন কিনা, একটু নোট নিয়ে নেন। সেটা আপনাদের জন্য ভালো হবে যাতে সবার কাছে থাকে, বা কোনো মিস কেউ যদি নেটওয়ার্ক ইস্যুর জন্য শুনতে না পারেন, যারা শুনতেছে যারা জানতেছে তাদের থেকে জেনে নেবেন। তো ক্লিনিক্যাল এখানে ট্রান্সমিশন আপনাদের টেকনিক্স ছিল কিছু, সেখানে বলা হচ্ছে ফ্লুইড, ইলেকট্রোলাইট, ব্লাড ট্রান্সমিশন ইন ফার্ম অ্যান্ড পেট এনিমালস ক্ষেত্রে। হ্যাঁ, এই ধরনের কিছু টেকনিক যেগুলো কমন, যেগুলো আসলে তো আমাদের প্রেক্ষাপটে এত বেশি করাও হয় না ব্লাড ট্রান্সফিউশন, তারপরে হচ্ছে যতটুকু আনা যায়, হ্যাঁ, মেজর মেজর জায়গাগুলো যেন আনা যায়, যে কি কি ক্লিনিক্যাল প্র্যাকটিস করি আমরা ফ্লুইডের জন্য, ইলেকট্রোলাইটের জন্য, ব্লাড ট্রান্সফিউশনের জন্য ফার্ম এবং হচ্ছে পেট এনিমালের জন্য। আরেকটা বলেছে হ্যান্ডলিং অফ ভেটেনারি কজালিটিস, যেটাকে প্র্যাকটিস অন ইমার্জেন্সি ফার্স্ট এইড অফ লাইফ সেভিং যে টেকনিকগুলো আছে। মেন কথা হচ্ছে ভেটেনারি কজালিটিস সম্পর্কে একটু লেখা, প্র্যাকটিস ইমার্জেন্সি যে ফার্স্ট এইড টেকনিকগুলো আছে বা লাইফ সেভিং কন্ডিশনে আমরা কি কি টেকনিক ফলো করি বা কি কি আমাদের প্রসিডিউর হয় সেই বিষয়গুলোকে একটু আনা। হ্যাঁ, এখন চলে আসে আমরা ডিজিজ কন্ডিশন। এই তিনটা আপনাদের থিওরিটিক্যাল পার্টে ছিল, যেহেতু আপনারা অনেক কিছুই পড়িয়ে ফেলেছি মনে হয়, যত মেজর মেজর জায়গাগুলো আমি গো থ্রু করে ফেলেছি, আপনাদের এক্সামে থাকবে আমি যতটুকু পড়িয়েছি আজকে পর্যন্ত তত পর্যন্ত। আর এই বিষয়গুলো আপনাদের অ্যাসাইনমেন্ট পার্টে চলে গেল। আমার পক্ষ থেকে যদি কোশ্চেন হয় এই দিকে থেকে আমি কোশ্চেন দিব না, জাস্ট আপনাদের অ্যাসাইনমেন্ট পার্টের জন্য রাখা। কিন্তু অ্যাসাইনমেন্টটা অবশ্যই একটু কেয়ারফুলি করবেন, অথেন্টিক সোর্স থেকে নেবেন, যেন আবার ভুলভাল হয় না। এখন আমরা ডিজিজে চলে আসি। এখানে আপনাদের ডিজিজ নামকরণ করা আছে। মেন কথা হচ্ছে আইডেন্টিফিকেশন, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ক্লিনিক্যাল কেসেস। হ্যাঁ, আমাদের গত প্রিভেন্টিভ বা মেডিসিনে আমি বলে দিছিলাম, তারপরেও অনেক গ্রুপ আমি দেখছি ভুল করেছেন, এই জন্য বিষয়টা একটু আবারও ইনশিওর করতেছি যে আননেসেসারি তথ্য আনার দরকার নাই। এখানে যেরকম বলা হচ্ছে আইডেন্টিফিকেশন, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ ক্লিনিক্যাল কেসেস, প্রত্যেক গ্রুপের জন্য 5টা করে ডিজিজ দেওয়া আছে এখানে। হ্যাঁ, যার যেটা পড়েছে সেই ডিজিজ অনুযায়ী আপনারা গো থ্রু করবেন। লাস্ট অনুযায়ী যে কথাটা আমি বলতে যাচ্ছি, যাদের ডিজিজ পড়েছে তাদের ক্ষেত্রে আমি বোল্ড করে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি যে ইন্ট্রোডাকশন আনবেন, একটা ডিজিজ সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে সেটা আনার চেষ্টা করবেন। তার মধ্যে আপনি কজাল এজেন্ট এনে ফেলেন বা ডিজিজটার একটু হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডটা একটা প্যারাতে এনে ফেলেন। নেক্সট আপনি ক্লিনিক্যাল, যেহেতু ক্লিনিক্স মেডিসিন পড়তেছেন, আপনি যদি একটা কেস দেখতেন সেই কেসে কি কি গো থ্রো করতেন, একটা ডিজিজ দেখতেন তার জানার চেষ্টা করতেন তার ক্লিনিক্যাল সায়েন্সটা কি, সেটা দেখে আপনি কি করতেন, ডায়াগনোসিস করতেন। নেক্সট কি করতেন, আপনি ট্রিটমেন্ট দিতেন। এই তিনটা জিনিসই আমার ক্লিনিক্স মেডিসিনের মেইন ইম্পর্টেন্ট জায়গা। সো আপনি ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন দিবেন, আপনার এর মধ্যে প্যাথোফিজিওলজি, প্যাথোজেনেসিস কিংবা হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা একটু একটু বললে ইন্ট্রোডাকশনের মধ্যে সব চলে যাবে, আলাদা করে কোনো পয়েন্ট আমার আসার দরকার নেই। আপনি নেক্সট পয়েন্টে জাস্ট চলে যাবেন ক্লিনিক্যাল সাইন, সেখানে আপনি ক্লিনিক্যাল সাইনগুলো সুন্দর করে বুলেট করে দিতে পারেন, কিছু ছবি দিবেন, ছবি দিলে অবশ্যই নিচে নাম লিখবেন। হ্যাঁ, নিচে অবশ্যই নাম লিখবেন। প্রেজেন্টেশনের ক্ষেত্রে ফিগার এই কথাটা লেখা লাগে না, কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অনেক সময় লেখা লাগে, কিন্তু ফিগার লিখলে কেউ ফিক লিখবেন না, FIG না, ফিগার লিখলে টোটাল ফিগার কথাটা লিখে ক্লোন দিবেন। দেন আসি কি ডায়াগনোসিস, অর্থাৎ ডায়াগনোসিসের মধ্যে আমরা কি কিভাবে করতে পারি সেটা রিলেটেড কোনো পিকচার পাইলে অ্যাড করবেন, যেহেতু অ্যাসাইনমেন্ট টপিকটা একটু একটু বাড়ে, কিন্তু আননেসেসারি তথ্য দিয়ে ভরবেন না। ফার্স্ট বারবারই বলতেছি, আননেসেসারি আনরিলেভেন্ট কোনো তথ্য দরকার নাই। লাইন অফ ট্রিটমেন্ট যেটা বলা হচ্ছে, আপনারা এতদিন যে ডিজিজ রিলেটেড যখন পড়েন না, যে এই ডিজিজের জন্য অ্যান্টিবায়োটিক বা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, সেটা আবার সালপোনামাইডও দেওয়া যেতে পারে, বিভিন্ন অপশন থাকে আমাদের কাছে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকেরও বিভিন্ন দুই তিন গ্রুপের দেওয়া যেতে পারে, কিন্তু আমরা যে অর করে লিখি সবগুলো তো আমরা ইউজ করি না। লাইন অফ ট্রিটমেন্ট মানে আমরা যা কিছু করা যাবে সবকিছুকে আনার চেষ্টা করব, কিন্তু প্রেসক্রিপশনে আমরা যে কোনো একটাকে চয়েস করি, বেস্ট অপশনটাকে চয়েস করি। লাইন অফ ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা আমি তারপর আপনাদের কিছু স্যাম্পল দিয়ে দিব, আমি আজকে পিক তুলতে পারিনি, স্লাইড করা যেহেতু দেরি হয়ে যাবে, আমার কাছে যে এলিমেন্টসটা আছে আমি চেষ্টা করব ওটাকে আপনাকে ক্যাম স্ক্যানার দিয়ে কিছুটা PDF করে দেওয়া যায় কিনা। লাইন অফ ট্রিটমেন্ট ওখানে যেভাবে লেখা আছে কিছু স্যাম্পল থাকবে, ওটা একটু গো থ্রো করে তারপরে মনে হয় আপনারা হচ্ছে স্টাডি করবেন বা সাজাবেন, আমার মনে হয় তাতে ভালো হবে, আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। ওখানে আপনারা হয়তো রেডিমেড অনেক লাইন অফ ট্রিটমেন্ট পেয়েও যাবেন। হ্যাঁ, আপনাদের জন্য হেল্পও হবে যতটা ইজি করে দেওয়া যায়। তাহলে নেক্সট যাবেন হচ্ছে প্রেসক্রিপশন। হ্যাঁ, প্রেসক্রিপশনের জন্য আপনি আপনি যে সাপোজ হচ্ছে এখানে যদি আমি কি ডিজিজ ধরি, একটা সহজ ডিজিজ বলেন, অ্যানথ্রাক্স বা যে কোনো একটা ডিজিজ আমি বলি, সেটার আমি কি ইন্ট্রোডাকশন দিই,
লিখলাম, অর্থাৎ অ্যানথ্রাক্সটা কি, কি দ্বারা হয়, বা ইটিওলজি যেটা, ওটা কিন্তু সব ইন্ট্রোডাকশনের মধ্যে চলে আসবে। হ্যাঁ, যদি আরো কিছু কথাবার্তা লিখতে চান, সব ইন্ট্রোডাকশনে একটা প্যারার মধ্যেই মানে হলো, চলে গেল। দেন ক্লিনিক্যাল সাইন লিখলেন, ডায়াগনোসিস কিভাবে অ্যানথ্রাক্স করলেন সেটা চলে গেল, লাইন অফ ট্রিটমেন্ট আপনি লিখে ফেলেছেন। নেক্সট স্লাইড হবে প্রেসক্রিপশন। সেই স্লাইডটা শুধু একটা স্লাইডে শুধু প্রেসক্রিপশন থাকবে। আপনি লিখবেন প্রেসক্রিপশন কিভাবে লিখতে হবে আমি এখনই দেখাচ্ছি। কিন্তু প্রেসক্রিপশনটা যখন আপনি লিখবেন, আপনার জন্য অবশ্যই আপনি কোন এনিম্যালে লিখতেছেন এটা উল্লেখ করে দিবেন। বডি স্ট্যান্ডার্ড যে বডি ওয়েট এখানে আমি দিয়ে দিছি, যেটা হচ্ছে আপনারা ধরে নেবেন। অনেক সময় এক্সামে এই বডি ওয়েট গুলো চেঞ্জ হবে, কিন্তু স্ট্যান্ডার্ড আপনাদেরকে জাস্ট একটা প্রেসক্রিপশন লেখার জন্য, যদি লার্জ এনিমাল আপনি নেন, সাপোজ অ্যানথ্রাক্স, আপনি লার্জ যে যে জিনিসটা যেরকম এনিমালের ক্ষেত্রে হয়, অর্থাৎ পিপিআর কার ক্ষেত্রে বেশি হয়, আমরা জানি গোটে বেশি হয়, পিপিআর তো নিশ্চয়ই আপনি ক্যাটেলে লিখতে যাবেন না। মানে এখানে শুধু ডিজিজ নেম গুলো আছে, যখন প্রেসক্রিপশন লিখবেন তখন স্পেসিফিক ভাবে কি লিখতে হয়, প্রেসক্রিপশন অন অ্যানথ্রাক্স বা পিপিআর কি, ইনে কি একটা গোটের ক্ষেত্রে, বা যদি অ্যানথ্রাক্স বলি ইনে ক্যাটেল, সেটার ব্র্যাকেটে বডি ওয়েটটা উল্লেখ করে দেয়া। এটা আমি এক্সাক্ট এখন দিইনি, যেটাকে স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করছে। যদি ক্যাটেলকে আপনি নেন তাহলে 100 কেজি ধরে যেটা হয় সেইভাবে প্রেসক্রিপশন লিখবেন। যদি কাফের জন্য কোনো ডিজিজ, আপনারা এখানে অনেক ডিজিজ, কাফ কোলিভেসিলোসিস বা যেগুলো কাফে বেশি হয়, হ্যাঁ, এটা কিন্তু আপনার একটা ডিসিশনের জায়গা, যে যে ডিজিজটা যার ক্ষেত্রে বেশি হয় প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রে তাকে উল্লেখ করবেন। যদি কাফে হয় সেক্ষেত্রে 45 কেজি বডি ওয়েট নেবেন। শিপগোটের ক্ষেত্রে যদি কোনো ডিজিজ আসে সেক্ষেত্রে 15 থেকে 20 কেজি বডি ওয়েট নিয়ে প্রেসক্রিপশনটা করবেন। এটাকে আমি স্ট্যান্ডার্ড ওয়েটটাকে এখানে আপনাদের দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এটা গেল আপনাদের অ্যাসাইনমেন্ট লেখার কথাবার্তা। এখন চলে আসি আমরা যে জায়গাটা আমাদের আলোচনা করা দরকার। আপনারা জানতে চেয়েছিলেন ড্রাগের ডোজ কিভাবে ক্যালকুলেশন করা হয়, এটাতে আপনাদের অনেক কনফিউশন আছে। তো ফার্স্ট অফ অল আপনাদের কাছে সবার মনে হয় ভেট সলিউশন আছে, যেটা আমি ইনফর্মড। তো ভেট সলিউশন যদি নাও থাকে, এখন মানে রিসোর্সের অভাব নাই, ইন্টারনেট আছে, গুগল সার্চ আছে, বিভিন্ন অ্যাপস আছে মেডিসিনাল। তো আপনার প্রথম কাজ হচ্ছে, একটা যখন প্রেসক্রিপশন আপনি করবেন, তো প্রেসক্রিপশনে যে ডিজিজ যে ড্রাগগুলো আমরা চয়েস করি, সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে, সেই ডিজিজগুলো, তারপরে কি আপনি যদি অ্যান্টিবায়োটিক দিতে হয়, তার মানে আপনার মাথায় অবশ্যই 5-7টা অ্যান্টিবায়োটিক, ভালো ভালো অ্যান্টিবায়োটিকের নাম থাকতে হবে মাথায়। এগুলো কিন্তু বোধ ভাইবা প্লাস হচ্ছে প্রেসক্রিপশনের জন্য চলে আসতেছে কথাগুলো। আজকের কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যদিও শর্ট টাইমে বলতেছি কিন্তু প্রত্যেকটা কথাই ইম্পর্ট্যান্ট। যেটা বলতেছি, যে একটা ড্রাগ যদি আপনি সাপোজ হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক চয়েস করেন, যদি স্টেপসোমাইসিন হয়, কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক আপনি নিচ্ছেন, অর্থাৎ আপনাকে ইম্পর্ট্যান্ট 5-7টা 10টা যেটাই আপনি পারেন আপনাকে মাথায় রাখতে হবে, ভালো ভালো কয়েকটা অ্যান্টিবায়োটিক বেছে নিয়ে সেটার ডোজটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং তার মধ্যে কি ইনগ্রিডিয়েন্ট আছে, আমরা যেটা বলি না যে নাপা বলি, হ্যাঁ, নাপা তো ট্রেড নেম, তার মধ্যে আসলে কি আছে, প্যারাসিটামল আছে, তো ওইভাবে আপনাকে মাথায় রাখতে হবে যে এরকম হচ্ছে স্টেপ্টোমাইসিন বা গ্রুপের যদি আমি বলি তাতে কি নাম আছে, এসপি ভেট আছে, তো এই গ্রুপের একটা করে আমি জানলাম। তারপর আরো কি, অ্যামোক্সিভেট, মক্সিসিলিন, মানে যেটাই আমি জানি, আমি মেন কথা বলতে চাচ্ছি, একটা প্রেসক্রিপশনে মানে একটা গ্রুপ অফ ড্রাগের মধ্যে কি ইনগ্রেডিয়েন্ট আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে। সেটার ডোজ কত, যদি ফার্মাকোলজিক্যাল ডোজ মনে রাখতে পারেন গুড, যদি না রাখতে পারেন অ্যাটলিস্ট ট্রেড ডোজ যেটা আপনাকে দেয়া থাকে, হ্যাঁ, যে এত 1 ml পার এনিমেলের জন্য এত, এটা আপনাকে মাথায় রাখতেই হবে, যে পার 10 কেজির জন্য 15 কেজির জন্য কত একটা দেওয়া হয়। একটা স্ট্যান্ডার্ড, একটা যে কোনো ভাবে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মনে রাখতে হবে, দেন আপনাকে যখন বডি ওয়েট দিয়ে দেওয়া হবে আপনি সেটা ক্যালকুলেশন করে নেওয়া ইজি হবে। তো আপনাকে ফার্স্ট অফ অল যেটা বলা হলো, কিছু অ্যান্টিবায়োটিকের নাম মনে রাখা, কিছু অ্যান্টিস্টামিনিক, অ্যান্টি ইনফ্লামেটরি, কিছু মাল্টিভিটামিনস, মিনারেলস, তারপরে জিঙ্কস প্রিপারেশন যেগুলো আছে, আরো কি কি আমরা যেগুলো আমরা ইউজ করি, নর্মাল স্যালাইন যেগুলো, ইলেকট্রোলাইট যেগুলো ইউজ করি, পোলট্রির ক্ষেত্রে কিছু ড্রাগ আসবে, হ্যাঁ, এই ড্রাগগুলো তো আমরা কি আগে প্রেসক্রিপশন লিখতে গেলে অবশ্যই আপনার মাথায় কিছু ড্রাগ থাকা লাগবে, সেই ড্রাগের কিছু ডোজ আপনাকে জানা লাগবে, এটা নিয়ে আপনারা স্টাডি অবশ্যই করবেন। এখন আমি ডোজ ক্যালকুলেশনটা একটু দেখাই দিই, যেটা এক্সাক্ট ভাবে ক্যালকুলেশন করে প্রথমে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। কিন্তু এটা অনেক সময় কঠিন হয়ে যায় যদি আপনি ফার্মাকোলজিক্যাল ডোজ না জানেন। তো এটা আমি দেখান, আপনারা যেহেতু শিখতে চেয়েছিলেন এক্সাক্ট ভাবে, এটার জন্য এনেছি, কিন্তু এরপরেও যে ফাঁকে ঝুঁকি যে প্রসিডিউর সেটাও বলে দিব। তো যখন আমরা কি করি, ড্রাগ ক্যালকুলেশন করি, তখন আমাদের মেন ফর্মুলাটা হচ্ছে ওয়েট, অর্থাৎ আপনার যতটা বডি ওয়েট দিয়ে দিবে সেটা, মনে করেন সাপোজ 100 বডি ওয়েট বা যেটাই দিল, ডোজ রেট, এই ডোজ রেটটা বলা হচ্ছে কি, যেটা আপনার হচ্ছে পার কেজি। একটা ফার্মাকোলজিক্যাল ডোজ আমরা যখন পড়েছি তখন বলি না, পার কেজির জন্য এত মিলিগ্রাম বা এত 0.1, 0.2, 0.3 আমরা পড়েছি না, সেই ডোজটাকে বলা হয় ডোজ রেট। এই দুটার গুণফলকে কি করতে হয়, ভাগ করতে হয় কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা কিসের কনসেন্ট্রেশন,
আপনি যে প্যাক সাইজ বাজারে অ্যাভেলেবল, অর্থাৎ 10 ml এর মনে করেন কোনো ভায়াল আছে, সেটা পার ml এ কত মিলিগ্রাম ড্রাগ ইউজ করা হয়েছে। অর্থাৎ যদি সেটা এসপিভেট যদি আমি বলি, তাহলে স্ট্রেপ্টোমাইসিন ওই যে ভায়ালটা আছে, যদি 10 ml আমি চিন্তা করি, ওটার মধ্যে যদি কত পার ml এ কত মিলিগ্রাম ড্রাগ আছে, সেটাকে বলা হয় কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটা সূত্র হচ্ছে W/D ভাগ হচ্ছে সি, যেখানে ডাব্লিউ দিয়ে আমরা বলছি বডি ওয়েট ইন কেজি, অর্থাৎ আপনার এনিমালের যে বডি ওয়েট পাবেন সেটা, ডোজ রেটটা কোন ডোজ রেট, অর্থাৎ পার মিলিগ্রাম মানে পার কেজি এনিমালের জন্য কত মিলিগ্রাম লাগে, এটা আমরা ফার্মাকোলজিক্যাল ডোজে আমরা পড়ি বা আমরা মুখস্থ করি, যে একটা ডিজিজের যে মানে মেন যে ডিজিজ ইনগ্রিডিয়েন্টটা, প্রত্যেকের ফার্মাকোলজিক্যাল ডোজ আছে, এটা মুখস্থ করতে হয়। হ্যাঁ, যে আপনার হচ্ছে সাপোজ কিটোপ্রোফেন, ফেনিরামিন মেলিয়েট, যেটা আমরা অ্যান্টিহিস্টামিনের মধ্যে থাকে। তো এইগুলার কি যে ডোজটা কি, কিটোপ্রোফেন যদি বলি, এটা আমরা কি জানি 3.3 অথবা 3ও অনেক সময় ধরি, যে পার কেজিতে আমরা 3.3 লাগে অথবা 3 মিলিগ্রাম লাগে। তো এখানে তো আমরা কি করি, তাহলে এই দুটাকে গুণ করতে হবে এবং কি ভাগ করতে হবে কনসেন্ট্রেশন ইন ml। অর্থাৎ আমি যখন কিটোপ্রোফেনকে চিন্তা করি, 10 ml এর ভায়াল পাওয়া যায়, তার পার ml এ কত মিলিগ্রাম থাকে, এটা প্যাকেজিং এ লেখা থাকে। হ্যাঁ, অনেক সময় বা আমাকে জেনে নিতে হয়, যেহেতু আমি প্রেসক্রিপশন করব, এই বিষয়গুলো আস্তে আস্তে ডেভেলপ করে। এটা আপনার জানতে পারলে তখন আপনি এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে পারবেন। ঠিক আছে, তো এক্সাম্পল আছে, যদি আমি একটা ডগের সাপোজ হচ্ছে 20 কেজি বডি ওয়েট আছে, আমরা সাপোজ একটা ড্রাগ কল্পনা করলাম, সেটার ক্ষেত্রে কি আমি জানি প্রতি কেজি ডগের জন্য লাগে 0.3 মিলিগ্রাম। এখন আমার যে প্রিপারেশন, মার্কেট যে প্রিপারেশন আছে, সেটার পার ml এ আছে 1.5 মিলিগ্রাম। এখন আমার ক্যালকুলেট করতে হবে ওই ডগটার জন্য কত ml আমি প্রেসক্রাইব করব, অর্থাৎ ও পার ডেতে যদি আমি বলি যে এত ml ওকে ইনজেক্ট করবেন, সেই ml-টা কিভাবে বের করব, এই যে সূত্র। তাহলে 20 কেজি হচ্ছে আমি বডি ওয়েট পেয়েছি, আমি জানি যে মেডিসিনটা আমি ইউজ করতে চাচ্ছি সেটা পার কেজির জন্য 0.3 মিলিগ্রাম করে লাগে। তাহলে টোটাল কেজি কত আসলো, টোটাল মিলিগ্রামে তাহলে কত আসলো, 6 মিলিগ্রাম লাগতেছে। হ্যাঁ, বডি ওয়েটের সাথে গুণ করে। এখন এই 6 মিলিগ্রামকে আপনি কি করবেন, যে প্যাকেজিং সাইজ আছে, প্যাক সাইজ যেটাকে আমরা বলি, বাজারে অ্যাভেলেবল যে প্যাক সাইজ গুলো আছে, তার প্রত্যেক ml এ কত মিলিগ্রাম আছে সেটা দিয়ে ভাগ দিতে হয়। যদি আমরা চিন্তা করি যে যে প্রিপারেশনটা আমরা ইউজ করবো, তার যদি 1.5 মিলিগ্রাম পার ml এ থাকে, সেটা দিয়ে ভাগ দিলে টোটাল কত চলে আসে, 4 ml। এই 4 ml তখন আমি বলতে পারি যে যে 20 কেজির যে বডি ওয়েটের ডগটা আমার এসেছে, তার জন্য আমি কি 4 ml করে দিব। সেটা যদি ইনজেকশন প্রিপারেশন হয়, ইন্ট্রামাসকুলার 4 ml ওয়ান্স ডে ফর হচ্ছে, তারপরে তো কতদিনের জন্য দিচ্ছি এটা তো আমি দিব, এটা তো আমরা জানি। অ্যান্টিবায়োটিক 5 থেকে 7 দিন, অনেক সময় 14 দিনও ইউজ করি, অ্যান্টি ইনফ্লামেটরি 3 থেকে 5 দিন। এই জিনিসগুলো কিন্তু আশা করি আপনারা 5 আছেন, জানেন, না জানলে জেনে নিতে হবে এখন। ঠিক আছে, যে কতদিন কোন ড্রাগটা কতদিন ইউজ করতে হয়, অ্যান্টি ইনফ্লামেটরি মিনিমাম 3 থেকে 5 দিন দিতে হয়, অ্যান্টি হিস্টামিনিক এরকম 3 থেকে 5 দিন, বা অ্যান্টিবায়োটিক কতদিন দিতে হয়, এই জিনিসগুলো তো একটু স্টাডি করে নিতে হয়। তো পার ডে যে ডোজটা, সেটা মেনলি ক্যালকুলেশন করতে হয় প্রথমে, তারপরে না আমি কত দিনে কত ভায়াল লাগতেছে ওগুলাতে যাব। তাহলে এখানে কত ml আমরা বের করলাম, কিভাবে, এটা কি বোঝা গেছে? এই জিনিসগুলোতে এক্সাক্ট ভাবে যেভাবে ডোজ ক্যালকুলেশন করতে হয়, এটা হচ্ছে সেই ফর্মুলা। এখানে কারো কোশ্চেন আছে কিনা বলেন, না হলে আমি এবার চূড়ামি কিভাবে করতে হবে সেটা বলতেছি। সবাইকে বুঝতে পেরেছেন? না বুঝলে এখনই কোশ্চেন করেন। হ্যাঁ, আপনাদের যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস আজকে কিন্তু লাস্ট, তো হচ্ছে কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। ম্যাম, কনসেন্ট্রেশনের বিষয়টা যদি আরেকবার বলতেন। হ্যাঁ, কনসেন্ট্রেশন। হ্যাঁ, মনে করেন আপনি হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক বাজারে কি 10 ml ভায়াল পাওয়া যায়, কিংবা একটা আপনি যে ড্রাগটা ভালো চেনেন, একটা ড্রাগের নাম বলেন। অ্যান্টি ইনফ্লামেটরি আমরা তো প্রচুর ইউজ করি না, কপভেট, কিটোভেট, অনেকগুলো ড্রাগ আছে। তো আমরা সাপোজ এটার অ্যাভেলেবল প্যাক সাইজ জানি কি 10 ml পাওয়া যায়। 10 ml এর সবচেয়ে ছোট যদি চিন্তা করি, 10 ml এর একটা ভায়াল বা হচ্ছে অ্যাম্পুল যেটা আমরা বলি, এটা পাওয়া যায়। সেই 10 ml এর প্রত্যেক ml এ কত মিলিগ্রাম আছে, এটা জানতে হয়। এটা অনেক সময় কি ওই যে প্যাকেজিং সাইজে অনেক সময় ছোট করে লেখা লিখে দেওয়া থাকে, বা ফার্মাকোলজিক্যাল ডোজ আমরা যখন পড়ি না, তখন এই জিনিসগুলোকে আমাদের তখন থেকে আর কি মেমোরাইজ করা শুরু হয়। একদিনের তো বিষয় না। তো ওই যেটা প্যাক সাইজ, তার পার ml এ কত মিলিগ্রাম আছে, সেটা দিয়ে আমাকে ফাইনালি ডিভাইডেশনটা করতে হয়। অর্থাৎ আপনার যে বডি ওয়েটটা পাবেন, সেই মানে পার কেজি একটা এনিমালের পার কেজি বডি ওয়েটের জন্য কত মিলিগ্রাম দরকার, এটা আমি ফার্মাকোলজি জানি। অর্থাৎ আপনি যে কোনো একটা ড্রাগ বলেন, সাপোজ হিউম্যানে যদি না পা বলি, প্যারাসিটামল বলি, অর্থাৎ প্যারাসিটামল যদি মনে করি একটা হিউম্যানে পার কেজির জন্য কতটুকু লাগে, সেটা আমি চিন্তা করলাম, সাপোজ এটা আমার লাগে, আমি জানি। এখন আপনাকে আমি 20 কেজি দিচ্ছি, তাহলে আপনি 20 কেজির জন্য কত হবে, গুণ করতে হবে না? যদি আমি এখানে 100 কেজি দিই, তাহলে 100 কেজির জন্য কত হবে, এটা গুণ করতে হবে। এটা তো ঐকিক নিয়ম না, পার কেজির জন্য কতটুকু লাগে এটা আমার রাখতে হয়,
এখন আমি যে ডোজ মানে যে কেজিটা আপনাকে প্রোভাইড করা হবে এনিমাল বডি ওয়েট সেটা অনুযায়ী কি গুণ করে নিতে হবে, তার জন্য কতটুকু লাগতেছে। ফাইনালি ভাগ দিতে হয় কি দিয়ে? আপনি যে অ্যাম্পুল বা আপনি যে ড্রাগটাকে তাকে কি অ্যাডভাইস করতেছেন যে এত এমএল ভায়ালের, আপনি তো লিখে দিবেন কত এমএল ভায়াল পাওয়া যায়, বা এটা তো আপনি জানবেন একটা ডক্টর হিসেবে, ওনার তো আর জানে না। তো সবসময় আমরা কি করি, ছোট যদি কম ডোজ লাগে কম ছোট যে ভায়াল গুলো সেগুলো দিই, যদি বেশি ডোজ লাগে অনেক সময় বড় ভায়ালের গুলোকে প্রেসক্রাইব করি। অনেক সময় হয় না একটা ডিজিজে 10 ml আছে, সরি, অনেক সময় একটা মানে ড্রাগে 10 ml করেও পাওয়া যায়, 50 ml পাওয়া যায়, 100 ml পাওয়া যায়। আমি যদি ছোট অ্যানিমাল প্রেসক্রাইব করি বা আমার 2-3 দিন আমি তাকে ট্রিটমেন্ট দিতে চাচ্ছি, তাহলে কি আমার 10 ml-টাকে আমি চুজ করে দিব। কারণ কি কস্ট ইফেক্টিভ করতে হবে তো আমার ট্রিটমেন্টটাকে। আমি 50 ml দিয়ে দিলাম তাহলে কি ড্রাগটা অপচয় হবে। তো যতটুকু আমাকে জানতে হবে যে আমি কয়দিন দিব, কতটুকু আমার আসবে, এই ডোজটা যখন আমি ক্যালকুলেশন করে ফেলবো আগে, তখন আমার কি সুবিধা হবে না যে এটা হচ্ছে কত, কয়টা দিব। তো ওই অনুযায়ী বলতেছি যে প্যাক সাইজটা পাওয়া যায় তার পার এমএল কত মিলিগ্রাম থাকে, এটা দিয়ে ভাগ দিতে হয়। ভাগ দিলে যে অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে এক্স্যাক্ট এই বডি ওয়েটের যে ডক্টর এসেছিল তার জন্য পার ডে মেডিসিনাল যে ডোজটা, একে পার ডে এত এমএল দিতে হবে। এটা হচ্ছে মেন কথা। বুঝতে পেরেছেন কিনা, না হলে আবার কোশ্চেন করেন। কি ম্যাম ম্যাম বুঝছি। হুম হুম, বলেন। ম্যাম ম্যাম ধরেন আমরা তো ওই প্যাক সাইজ কিংবা ওই অ্যাম্পুল 10 ml থাকলো, তো ওইটা হুম হুম মানে এরকম আর পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি তো বললেন যে পার এমএল এ, যেমন এইখানে লিখছেন ইয়েতে দিয়েছেন এক্সাম্পলে দিয়েছেন পার এমএল 1.5 মিলিগ্রাম, সেটা কি হুম হুম। মুখস্থ জানা লাগবে? ইয়েতে ওই হ্যাঁ, প্যাক এটা সাইজে আপনাকে লেখা? জানতে হয়, এটা আপনাকে জানতে হয়। প্লাস হচ্ছে অনেক সময় কি আপনার প্যাক সাইজে ওই যে লেবেলিং যেটা থাকে না, আপনার যে প্যাক সাইজটা পাবেন ওটাতে লেখা থাকে, ওটাতে দুই ভাবেই লেখা থাকতে পারে। একটা কি এত এমএল অর্থাৎ 1 ml/10 কেজি, এইভাবে অনেক সময় লেখা থাকে না। আবার পাশে অনেক সময় ছোট করে দেখবেন লেখা থাকে কত এমএল এ কত গ্রাম আছে, এটাও অনেক সময় প্যাকেজিং এ লিখে দেওয়া হয়, ফার্মাকোলজিক্যাল ডোজটাও অনেক সময় লিখে দেয়। কিন্তু আপনি যখন এই যে পড়াশোনা করতেছেন 5 বছরের ক্যারিয়ার, যে যেটা আপনার আপনার এখনকার দায়িত্ব হয়, যেটা আমরা যেটা যেভাবে আর কি আমাদেরকে বলতো স্যাররা, যে হচ্ছে আপনাদের নিজ দায়িত্বে শিখে নেওয়া। আপনি একটা ট্রিটমেন্টে যাবেন তখন তো আপনি প্রতিনিয়ত এক্সারসাইজ করবেন, প্রেসক্রাইব করবেন, তখন আপনার কাছে কি বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্যাক সাইজ আসবে, আপনি প্রতিনিয়ত দেখতে দেখতে ওটা আপনার মাথায় চলে আসে যে ও আচ্ছা এই ড্রাগের এটা এত এমএল করে থাকে, এটা আপনি প্রতিনিয়ত প্র্যাকটিসে আপনার মাথায় চলে আসে। কিন্তু এখন তো আপনি প্র্যাকটিসে নাই, তো এখন ওটা আপনি জানবেন কিভাবে? এখন তো ওটা আপনাকে নিজ দায়িত্বে জেনে নেওয়া, কারণ এখন তো আপনার সম্ভব না প্রত্যেক বাজারেরটাই যে। এখন আপনার যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে কি স্পেসিফিক বললাম না, যেরকম অ্যান্টিবায়োটিক আপনার মোস্ট কমনলি ইউজ হয় যে 5টা অ্যান্টিবায়োটিক আপনি সব জায়গায় মোটামুটি ইউজ করতে পারেন, এরকম 5টা অ্যান্টিবায়োটিকের নাম শিখে ফেলেন। সেটার কি ডোজ হয় সেটা আপনি জেনে ফেলেন, সেটা প্যাক সাইজটা জেনে ফেলেন, কত প্যাক সাইজ কত কত আছে সেটা আপনি জেনে ফেলেন, না হলে তো আপনি প্রেসক্রিপশন লিখতে পারবেন না। এটা হচ্ছে এক্সাক্ট যে ক্যালকুলেশন। এখন আমি বলতেছি এটা যদি আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হয়, আপনারা যেহেতু ক্যালকুলেশনের জানতে চেয়েছিলেন, সো এই প্রসিডিউরটা আনার চেষ্টা করেছি। কিন্তু অনেক সময় কি হয় এটা আমাদের জন্য ডিফিকাল্ট না, মনে থাকে না, বা একটা এনিমালে কত মিলিগ্রাম পার কেজিতে লাগে এটাও সবসময় মনে থাকবে না, এটা সত্যি কথা। এখন হচ্ছে আমরা যদি এক্সারসাইজ না করি সবসময় মাথায় থাকা সম্ভব না। তো এটার জন্য কি করা যায়, অনেক সময় আমরা কি ভেট সলিউশন আছে, কিংবা আপনাদের কাছে যে যে এলিমেন্টসই থাকুক, ভেট সলিউশনেও তো এখন সব ড্রাগ নাই, অনেক আপডেটেড ড্রাগ আসছে, অনেক কিছু আসছে। তো সেক্ষেত্রে কি করতে হয়, লেবেলিং এ যেটা লেখা থাকে না যে 10 কেজির জন্য সাপোজ কি 1 ml/10 কেজি, এটা শিখে ফেলেন। ছোট ছোট ইউনিটে যদি এটা মুখস্থ রাখতে পারেন, এই ফার্মাকোলজিক্যাল ডোজ ক্যালকুলেশন থেকে ওইটা আপনার সহজ হবে। মানে শর্ট টাইমে যদি আপনি শিখতে চান, এটা শেখার জন্য আপনাকে হিউজ একটা মানে কি প্রপার একটা প্রিসাইজ নলেজ লাগবে, কারণ এখানে তো ভুল করার জায়গা নাই, এটা আপনার তো বানায় লেখারও সুযোগ নাই, এটা এস্টাবলিশড একটা ফর্ম মানে ক্রাইটেরিয়া। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি এত ডিফিকাল্টিসে গেলেন না, আপনি কি করলেন, আপনি প্রত্যেক ড্রাগে যেটা থাকে 10 কেজির জন্য কিংবা 25 কেজির জন্য কত এমএল প্রয়োজন এইটা শিখে ফেলেন, যে 1 ml/20 কেজি, 1 ml/10 কেজি, এই অ্যামাউন্টটা যদি আপনি শিখে ফেলতে পারেন, তখন আপনাকে 10 কেজি দিচ্ছে, 20 কেজি দিচ্ছে, 50 কেজি দিচ্ছে কিংবা 100 কেজি দিচ্ছে, নট ম্যাটার। তখন আপনি ওই 10 কেজির জন্য যেটা শিখছেন কনভার্ট করে নেবেন 100-তে। অর্থাৎ ওখানে কিন্তু আর গুণ ভাগ এত কিছু করা লাগে না, ওখানে জাস্ট আপনি যদি জানেন 10 কেজির জন্য 1 ml লাগে, তাহলে 100 কেজির জন্য কত লাগবে, 10 ml। কথা বুঝতে পারতেছেন কিনা? রেসপন্স করতে হবে, না হলে তো বুঝবো না আসলে। এই জিনিসগুলোতে আমি ফিজিক্যালি নিয়ে আসতে পারলে খুব ভালো জি হতো, একটু ম্যাম। লিখে। তারপর আমি চেষ্টা করতেছি যতটা ভিজিবল ফর্মে আনা যায়, যতটা বোঝানো যায়। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি এটা অ্যাকচুয়াল ফরম্যাট,
কিন্তু এটা আপনাদের শর্ট টাইমের জন্য আমি জানি ডিফিকাল্ট, কারণ সবকিছুর এত কিছু জানা আসলে সম্ভব হয়ে ওঠে না। তারপরেও যতটুকু মেন মেন যে ড্রাগগুলো আছে সেগুলো কিছু কিছু জানার চেষ্টা করবেন। অনেক সময় ভাইবা ফ্যাক্টে থাকে যে ভাইবাতে অনেক জিজ্ঞেস করা হয়, সাপোজ আপনি একটা প্রেসক্রিপশন লিখলেন যে স্ট্রেপ্টোমাইসিন বা হচ্ছে যে কোনো মক্সিসিলিন বা যেটা লিখলেন, তখন অনেক সময় জানতে চাওয়া হয় এটার মধ্যে কি ইনগ্রিডিয়েন্ট আছে, মানে মেন ইনগ্রিডিয়েন্টটা কি। তখন আপনি স্ট্রেপ্টোমাইসিন, হ্যাঁ বলা হয় এসপিভেটের মধ্যে কি আছে, স্ট্রেপ্টোমাইসিন। তখন অনেক সময় জিজ্ঞাসা করে স্ট্রেপ্টোমাইসিনের ডোজটা আসলে কত পার কেজি, এনিমেলের জন্য ডোজটা কত, আপনি এটা জানেন কিনা, অনেক সময় চেক করে। বা হচ্ছে তো পার এমএল এর জন্য 10 কেজির জন্য কত এক্সাক্ট, তো আসলে ফার্মাকোলজিক্যাল ডোজই জিজ্ঞাসা করা হয় আমরা যে মানে রিডিং একাডেমিকে আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে অনেক সময়, বা কেন দিয়েছেন এই ডিজিজটা, এই ড্রাগটা আপনি কেন দিলেন, এটা জাস্টিফিকেশনটা আসলে কি আপনার কাছে, কেন এই ডিজিজের ক্ষেত্রে এটা মনে হলো যে দিতে হবে, মানে আমরা ট্রিটমেন্ট করলাম না, স্পেসিফিক সাপোর্টিভ আপনি কি ট্রিটমেন্ট হিসেবে এটা কি ইউজ করলেন, এই জিনিসগুলো ভাইবা ফ্যাক্টে চলে আসে, হ্যাঁ ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো এটা শেখার পরে যদি হয়, আমি যেটা বললাম ডোজ ক্যালকুলেশন যদি এটা কঠিন মনে হয়, কিছু কিছু মেন ড্রাগের ডোজটা, ফার্মাকোলজি ডোজ পড়ে ফেলবেন জাস্ট ভাইবার জন্য। মেন মেন যে ড্রাগগুলো আপনারা ইউজ করবেন, প্রেসক্রিপশন আপনারা তো প্রেসক্রিপশন লিখবেন না, যে ড্রাগগুলো লিখবেন সেটাগুলোর একটু ফার্মাকোলজিক্যাল ডোজ সার্চ করলেই পাবেন। অনেক জায়গায় ভেজ সলিউশনও থাকে, অনেক সোর্স আছে, সোর্সের অভাব নেই। আর এখন হচ্ছে আমরা প্রেসক্রিপশন লেখার ফরম্যাটে চলে আসি, হ্যাঁ। প্রেসক্রিপশনে যেটা বলা হচ্ছে, ফাইনালি এই ফরম্যাটটাকে ফলো করতে হবে, এটাকে স্কিপ করার সুযোগ নাই। প্রথমে কি লিখতে হবে, প্রেসক্রিপশন অন সাপোজ পিপিআর একটা আনার চেষ্টা করা হয়েছে গোড, আপনাকে যে বডি ওয়েটটা দিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে ব্র্যাকেট করে লিখে দিবেন, নিচে একটা দাগ দিবেন, জানা কথাবার্তা যা, তারপরে স্টেপগুলো যাতে ভুল না হয়। আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালে, প্রথম প্র্যাকটিক্যালে দেখানো হয়েছিল প্রেসক্রিপশনে কি কি পার্ট থাকে, সেই জিনিসগুলো আর কি ফলো করে প্রেসক্রিপশনটা লেখা। তো আর এক্স আমরা জানি এখানে লেখা হয়, আর এর পাশে কি ডেটটা, যে ডেটে আপনি এক্সাম দিবেন বা যে ডেটে আপনি কন্ডাক্ট করতেছেন। তো সাপোজ হচ্ছে প্রিপেয়ার এর জন্য আমি এখানে এক এক কিন্তু এটা মানে দুইটা লিখছি, আপনাদেরকে একটু বোঝাবো এখন এই জন্য, কিন্তু এই দুইটাই কিন্তু আবার ইউজ করবেন না, একটা ডিজিজে তো অনেকগুলো ড্রাগ, অনেক ধরনের ড্রাগ ইউজ করা যায়। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সাপোজ হচ্ছে রেনামাইসিন, আগে রেনামাইসিন 100 অনেক ইউজ হতো একটা সময়, এখন হয়তো মানে এটার কার্যকারিতা কমে যাওয়ার কারণে অনেক সময় ইউজ করা হয় না বা দেওয়া হয় না অনেক সময়, কিন্তু এই একটা সময় ছিল রেনামাইসিন 100 পিপিআর এর ক্ষেত্রে কমনলি ইউজ করা হতো। তো এটা বোঝানোর জন্য যেটা হচ্ছে ইনজেকশন ফর্মে আনা হয়েছে, এটাকে আমি যেটা বলতে চাচ্ছি যে 2 ml ইন্টারমাস্কুলার, আগে পার্টগুলো শিখে নেন। প্রথমে কি লিখতে হবে, ইনজেক্ট কোন ফর্মে আপনি দিচ্ছেন, হ্যাঁ যদি ওরাল হয় তাহলে কি লিখতে হবে, অ্যাডমিনিস্টার ডট, আর যদি ইনজেক্ট ফর্মে হয় তাহলে লিখতে হবে ইনজেক্ট। আশা করি জানেন বিষয়গুলো, তারপরেও জাস্ট আরেকটু রিক্যাপ করে দিচ্ছি। তারপরে আপনি যে ডোজ ক্যালকুলেশন করবেন, আপনাকে যে 20 কেজি দেওয়া হয়েছে, 20 কেজির জন্য পার ডেতে কত লাগবে সেই ডোজটাকে লিখবেন। তারপরে কি লিখতে হবে, রুট লিখতে হবে। এই জিনিসগুলোকে উল্টাপাল্টা করা যাবে না। আপনি ইন্টারমাস্কুলার 2 ml অনেক জায়গায় লেখা থাকে এরকম ভুলভাল করে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল যেটা লেখা, যেটা আমাদের স্যার আমাদেরকে শিখিয়েছেন, সেটাই আমি ডেলিভার করার চেষ্টা করতেছি, যে জিনিসগুলো প্রপার যে অ্যাকুরেট ওয়েতে লেখা হয় সেটা বলা হয়, আগে কোন ফর্মে দিচ্ছেন সেটাকে ডিফাইন করা, তারপরে কত ডোজ, তারপরে রুটটা কি, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ওয়ান্স অর টুয়াইস বা থ্রাইস, একটা দিনে কতবার আপনি দিচ্ছেন সেই ফ্রিকোয়েন্সিটা আনা। তাহলে ওয়ান্স ডেইলি ফর, এবার ডিউরেশনটাকে বলা কতদিন, 5 দিনের জন্য সাপোজ আপনি অ্যান্টিবায়োটিকটাকে দিচ্ছেন, এটার ব্যত্যয় ঘটার কোনো কারণ নেই, এই ফরম্যাটেই লিখতে হবে। অনেক সময় লেখা থাকে না যে ইনজেক্ট হচ্ছে 2 ml ডে, মানে ইন্টারমাস্কুলার 2 ml বা হচ্ছে 5 days ডেইলি, উল্টাপাল্টা করে অনেক সময় লেখে লেখে না তা না, কিন্তু বিষয় হচ্ছে যেটা, এটা অ্যাকচুয়াল ফরম্যাটটা এইভাবে লিখতে হয়। আবার বোলাসটাকে, এটা কিন্তু আমি জাস্ট এক্সাম্পলের জন্য আনছি, মানে এটা দুইটাই কিন্তু ইউজ করা যাবে না, সালফার ড্রাগ ইউজ করা হয় অনেক সময় এখন। তো সালফার ড্রাগ এটা বোলাস ফর্মে আনার জন্য যেটা করছি, যে আপনার দরকার মনে করেন এটার জন্য বোলাসটা হাফ লাগবে সাপোজ, তো সেটাকে বলা আছে কি লিখতে হবে, অবশ্যই ওরাল ফর্মগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এডিএম ফর্মে লিখি আমরা, হাফ বোলাস ওরালি, এই যে আবার কিন্তু রুটটাকে দিলাম অন ফার্স্ট ডে, ফলো বাই যে সালফার, সালফার ড্রাগগুলো অনেক সময় আমরা কি করি, ফার্স্ট ডেতে যে যে ডোজে ইউজ করি, সেকেন্ড থার্ডে হাফ ডোজ করে দিই। এখন বলা হচ্ছে ফলোড বাই 1/4 বোলাস অন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ডে, অর্থাৎ 3 দিন ইউজ করবো, কিন্তু প্রথম দিন যে ডোজে দেওয়া হয় পরের থেকে ডোজটা হাফ হয়ে যায় সালফার ড্রাগগুলোর ক্ষেত্রে অনেক সময়। তো সেটাকে কিভাবে লিখতে হয় এই জিনিসটা আনা সিক দিয়ে। আচ্ছা, কিটোপ্রোফেনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যে এই জিনিসটা ক্লিয়ার কিনা, প্রথমে আপনাকে কি ফর্মে দিচ্ছেন, ইনজেক্ট কি অ্যাডমিনিস্টার, এটা লিখতে হয়। তারপরে হচ্ছে কতটুকু ডোজ সেটা লিখতে হয়, তারপরে রুটটা কি, তারপরে ফ্রিকোয়েন্সি, তারপরে ডিউরেশন। এখন এটার পাশাপাশি কি করতে হয়, ক্যালকুলেশন। সাপোজ হচ্ছে আমি ডোজ ক্যালকুলেশন শিখে ফেললাম, 2 ml লাগবে, আমি দিব কতদিন, আমি জানি যে অ্যান্টিবায়োটিক 5 দিন দেয়, মিনিমাম 5 দিন 7 দিন, আমি যতদিন দিতে যাচ্ছি, তাহলে 5 দিন যদি দিই তাহলে আমার কত লাগতেছে, আমি জানি এটার মিনিমাম ভায়াল সাইজ কত, 10 ml।
তাহলে আমার 5 দিন দিলে কত লাগবে? 5 দুগুণি 10, অর্থাৎ একটা ভায়াল দিলেই আমার এনাফ। এখানে যদি ডোজ 4 হতো তাহলে কত লাগতো বলেন তো? আপনার যদি 5 দিন দিন 4×5 20 ml, সেখানে আপনার তাহলে এখানে ইনটু কত দিতে হতো? 2 দিতে হতো। আমি আশা করি তারপর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে প্যাক সাইজ লিখতে হয়, পাশাপাশি কি দিতে হয়, কতটা আপনি প্যাক সাইজ ইউজ করবেন, এই 5 দিনে আপনার কতটা লাগবে। একটা একটা ওনার যখন ফার্মাসিটিতে যাবে তখন তো তাকে বলতে হবে যে এই 5 দিনে আমার কতগুলো ওষুধ লাগবে, এটা সে একবার যাতে নিয়ে ফেলতে পারে যে এটার একটা লাগবে কি দুইটা লাগবে, যেটা আপনার দোকানদার দেখে দেয় আর কি, সেটা আপনাকে ইন্ডিকেট করে দেওয়া যে একটা হলেই আনা এই 5 দিনের জন্য। যদি 2টা লাগতো তাহলে এখানে 2 লিখে দিতাম। তো এখানে যদি কিটোপ্রোফেন বা কফেটের কথাও বলে থাকি সেক্ষেত্রেও সেম, যে ইন্টারমাসকুলার রুটে দিবেন বা 5 দিন লাগতেছে, তাহলে কি 1 ml যদি আসে, এটা তো 20 কেজি এই জন্য 1 ml চলে আসছে, তাহলে কি 10, যদি আপনার কতদিন দিচ্ছেন এখানে 5 দিন দিচ্ছেন, তাহলে 5 দিনে 5 ml লাগবে, কিন্তু 5 ml তো ভায়াল নাই। তো আমরা 10 ভায়াল একটা আপনাকে সব থেকে ছোট ভায়ালই দিচ্ছেন, কিন্তু কি একটাতে হয়ে যাচ্ছে, বাকিটা ওয়েস্ট হবে, এটা কিছু করার নাই। কিন্তু এই যে মিনিমাল মিনিমাল যে ভায়াল সাইজটা উল্লেখ করা, যদি অনেক বড় এনিমাল হতো, আরো বেশি ভায়াল অ্যাভেলেবল থাকতো, তাহলে বড় ভায়াল দিয়ে দিতাম প্যাক সাইজে। বা হচ্ছে সেক্ষেত্রে 10 ml দিলেও পরিমাণটা এদিকে কি ইনটু করে 2 বা 3 বাড়াই দিতাম। এইভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, আর যে যদি আপনার কি সিরাপ হয়, হ্যাঁ, সিরাপ হলে কি করবেন, 2 টিস্পুনে যে বলি না আমরা, টিস্পুন বলি কখন, এটার কিন্তু এমএল আছে। 2 টিস্পুন মানে কি, 1 টিস্পুনে কত এমএল হয় জানেন আপনারা? কত বলেন তো? আচ্ছা, 5 মিনিট পরে 5 হ্যাঁ হ্যাঁ 5 ml, থ্যাংক ইউ। তো 2 ml পার, আমি জানি যে পার টিস্পুনে 5 ml থাকে, তাহলে দুইয়ের কথা থাকে 10 ml, তার মানে এখানে আমি 10 ml লিখতে পারতাম। বা যেহেতু সিরাপের ক্ষেত্রে আমরা টিস্পুনটা বেশি ব্যবহার করে থাকি, এই জন্য আমরা টিস্পুনে লিখি, যেহেতু সাথে আমাদের একটা দিয়ে দেয়, মানে কি স্পুন ছোট প্লাস্টিকে দিয়ে দেয়। তো এটাকে ওরালি দিলাম টুয়াইস ডেইলি ফর 5 days। ফাইনালে যেটা ইম্পর্টেন্ট, এখানে অবশ্যই আপনার সিগনেচার থাকতে হবে, লাস্টে আপনার সিগনেচার থাকতে হবে, প্লাস এখানে আবার ডেটটা থাকতে হবে। অনেক সময় অনেকে রেজিস্ট্রেশন নাম্বার তো উপরেই থাকে প্যাডের, ওটার দরকার নাই আপাতত, যেহেতু এই প্রসিডিউরটা মেনটেন করতে হবে আর লেখার ক্ষেত্রে। ঠিক আছে, এটা আপনাদের একটা ফরম্যাট দিলাম জাস্ট হচ্ছে ধারণা নেওয়ার জন্য কিভাবে লিখে। এখন যেটাতে জানতে চাচ্ছি, ভাইবা রিলেটেড যখন অনেক সময় কোশ্চেন করে, বা আপনি কেন ডিজিজটা আপনার যখন প্রেসক্রাইব করবেন, অবশ্যই আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। আপনি সালপোনামাইড দিচ্ছেন, ব্রেনামাইসিন দিচ্ছেন, কেন দিচ্ছেন, এই যে স্পেসিফিক ট্রিটমেন্ট কি, অ্যান্টিব্যাকটেরিয়াল বা মানে যে ট্রিটমেন্টটা কি পারপসে দিচ্ছেন আসলে, প্রিভেন্ট করতে কি চান আসলে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল যে ইনফেকশন, এটা তো পিপিআর তো ভাইরাল ডিজিজ, আমরা কি চাচ্ছি যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা না হয়। দেন আমরা কি ইউজ করছিলাম, কিটোপ্রোফেন ইউজ করছিলাম। তো কিটোপ্রোফেন কি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটাকে কি জন্য ইউজ করা হয়, এটা কিন্তু মানে পেইন ম্যানেজমেন্টের পাশাপাশি ফেভারটাকেও রিডিউস করে। অনেক সময় ফেভার কন্ডিশনে অ্যান্টিপাইরেটিক দেওয়ার পাশাপাশি নন স্টেরয়েডালও দেওয়া হয়, কারণ এটা বোথ পেইন প্লাস ফেভার দুটাতে এর অ্যাক্টিভিটি আছে। তো ফিভার বা হচ্ছে ইনফ্লামেশন যেগুলো আছে, এই বা তাকে একটু কমফোর্ট দেওয়া, যাতে ফিট, এই বিষয়গুলোর জন্য আপনি চুজ করছেন। তার মানে কি আপনাকে এটা জানতে হবে কোন পারপোসে আপনি মানে ড্রাগটা দিচ্ছেন। অ্যান্টিহিস্টামিনিক কি জন্য দেন, ইচিং বা অ্যালার্জি কোনো রিয়াকশন আছে কিনা, একটু আগে আমরা ট্রিটমেন্টের মধ্যে পড়ছি, এই জন্যই আমি ট্রিটমেন্টের সাথে প্রেসক্রিপশনটা নিয়ে আসার চেষ্টা করছি। তারপর আপনি কি ওখানে স্যালাইন দিছিলেন, তাহলে স্যালাইন আমরা কি জন্য দিই, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করার জন্য, বা হচ্ছে কোনো ফেভার ফেভার বা ডায়রিয়া হয়েছে, সেখানে কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছে কিনা, সেক্ষেত্রে কি আমরা ডায়রিয়া হলে স্যালাইন দিই। তবে সতর্ক থাকতে হবে, যদি ফিভার থাকে, আশা করি জানেন, ফিভার থাকলে কি আমরা ডেক্সট্রো স্যালাইন অ্যাভয়েড করি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি স্যালাইন দিই, নর্মাল স্যালাইন দিই, কিংবা হচ্ছে কি কলেরা স্যালাইন দিই। আর যদি ফেভার না থাকে সেক্ষেত্রে ডেক্সট্রোস ইউজ করতে পারেন। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো ফেভার কন্ডিশন মানে টেম্পারেচার আছে, ইনফেকশাস ডিজিজে ম্যাক্সিমাম সময় অনেক সময় টেম্পারেচার থাকে, টেম্পারেচার আছে অ্যানিমালে, এইসব ক্ষেত্রে আপনি ডেক্সট্রোসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কলেরা কিংবা নর্মাল স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন। এই জাস্টিফিকেশন গুলো আপনার বোথ প্রেসক্রিপশন করার জন্য, অর্থাৎ আপনি ড্রাগটাকে চুজ করার জন্য দরকার, প্লাস হচ্ছে আপনার ভাইবা অনেক সময় জিজ্ঞাসা করে এই ড্রাগটা আপনি ইউজ করলেন কি পারপসে ইউজ করছেন, বা কেন মনে হলো এই ড্রাগটা দেওয়া দরকার, কি আছে এই ড্রাগের মধ্যে, তার ডোজটা কেমন ছিল, বা কত একটা এনিমালের জন্য, আপনি এটা ক্যালকুলেট আসলে অ্যাকচুয়ালি করতে পারেন কিনা এটা জানার জন্য। এখন এই যে বলতেছিলাম, এখানে যেহেতু ছোট ছোট এনিমালে করা হয়েছে, এখানে আমি সাপোজ 2টা লেখা মানে নিয়ে আসছি। এই যে ইনফ্লামেটরি আমরা কিটোপ্রোফেন বলি না, 100 কেজির একটা ওয়েট দেখানোর জন্য আমরা জানি কি জানেন, যে এইটা হচ্ছে কিটোপ্রোফেনের ফার্মাকোলজিক্যাল ডোজ, অর্থাৎ পার কেজি এনিমালের জন্য কিটোপ্রোফেন 3 মিলিগ্রাম করে লাগে। এটা আমরা জানি, এটা আমাদের মুখস্থ। 3 মিলিগ্রামও বলে, সামটাইমস 3.3 মিলিগ্রামও বলে। তো যদি আমরা রাউন্ড ফিগার ধরি, 3 মিলিগ্রাম ধরি, সেক্ষেত্রে যদি 100 কেজি একটা অ্যানিমাল দেওয়া হয়, তাহলে আমার কত মিলিগ্রাম তাকে মেডিসিন প্রোভাইড করতে হবে? 300 মিলিগ্রাম।
দেন এই 300 মিলিগ্রামকে কি করতে হচ্ছে, আমরা জানি কিটোপ্রোপেনের 10 ml ভায়াল পাওয়া যায়, ওর প্রত্যেকটা ভায়ালে 100 মিলিগ্রাম পার ml থাকে, তাহলে এই 100 মিলিগ্রাম যদি 300 মিলিগ্রাম ভাগ করি তাহলে কত চলে আসে, 3 ml চলে আসে। এখন এটা হচ্ছে প্রপার ডোজ ক্যালকুলেশন করে দেখলাম। হিস্টাবেটের ক্ষেত্রেও কেমন, 1 মিলিগ্রাম রাখে পার কেজির জন্য, এবং প্রত্যেক ml এ আমরা জানি 22.75 মিলিগ্রাম করে থাকে। এখন এটা দিয়ে ভাগ করলে 4.40 আসে। তো আমরা আরেকটা জিনিস, যখন আপনি প্রেসক্রিপশন করবেন 4.40 এভাবে লার্জ অ্যানিমালের ক্ষেত্রে আমরা লিখি না। অনেক সময় ডোজগুলো, এই প্রিসাইজ ডোজগুলো অনেক সময় লাগে স্মল অ্যানিমালের ক্ষেত্রে, অর্থাৎ ডগ, ক্যাট বা পোলট্রি, মানে মানে বার্ডস এর ক্ষেত্রে, মানে স্পেসিফিক ছোট ছোট অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু কি একটু ডোজ মানে 0.20 বা এগুলো ভ্যারি করে, কিন্তু লার্জ অ্যানিমালের ক্ষেত্রে অনেক সময় এগুলো আসলে ভ্যারি করে না। তখন কি করে দিই, রাউন্ড ফিগার করে দেওয়ার চেষ্টা করি, যে এটাকে যেরকম 5-এর নিচে আছে, আমার মনে হলো 4 ml আমি দিলে আনা, 4 ml দিয়ে দিলাম। যদি 5-এর উপরে থাকতো 5 লিখে দিতে পারতাম সামটাইমস, বা 4.5ও লেখা যায়, সমস্যা নেই। কিন্তু এরকম 4.20, 4.30 এই ধরনের যদি আসে, হয় 4 নিবেন, নাই মানে এটা কনভার্ট রাউন্ড ফিগারে রাখার চেষ্টা করবেন। 4.5টা লেখা যায়, যেহেতু মাঝামাঝি এসে সেটা 4.5 হলে 4.5ও লেখা যায়, বা 5 ml ও লেখা যায়। যেটা বোঝা যাচ্ছে, এখানে যদি 3.3 দিয়ে আমি ক্যালকুলেশন করতাম তাহলে কিন্তু আমার ডোজটা 3.3 ml আসতো। সেক্ষেত্রে আমি কি 3.3 ml লিখতাম না, আমি কিন্তু জাস্ট লিখে দিতাম 3 ml লাগবে। বোঝাতে পারতেছি, লার্জ অ্যানিমালের ক্ষেত্রে ছোটখাটো ডোজ ভ্যারি করে না, কিন্তু স্মল অ্যানিমাল ক্ষেত্রে আবার এই ডোজগুলো 3.3, 3.2 এই ml গুলো ভ্যারি করে, ওদের ক্ষেত্রে আবার ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর হচ্ছে এখানে আর কি জানানো ছিল, যেটা তার মানে আপনার যেটা প্রথম কথা আসতেছে, আপনাকে প্রেসক্রিপশন করতে গেলে অবশ্যই আপনাকে এরকম কিছু কিছু অ্যান্টিবায়োটিক, যেটা আমি আপনাদের কাছে শুনছি যে ভ্যাট সলিউশন আছে, তাহলে ওখানে দেখেন প্রথম থেকে কি আছে না, কিছু ড্রাগ কোন কোন গ্রুপের। পেনিসিলিন আছে, পেনিসিলিন প্লাস স্ট্রেপ্টোমাইসিন, অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের কি, অর্থাৎ যে অ্যান্টিবায়োটিক গুলো ব্রড স্পেকট্রাম, এরকম কিছু শিখে ফেলবেন। তো এইটার কি করবেন, পাশাপাশি কি সেটার ভিতরে কি আছে এবং তার ডোজটা কত, অর্থাৎ 50 কেজির জন্য আপনি এই ফার্মাসিউটিক্যাল ডোজে যদি না যেতে চান তাহলে কি নেক্সট হচ্ছে থিওরি ক্লাস হবে, এটার জন্য তো আলাদা করে প্র্যাকটিক্যাল হবে কিনা যদি আপনাদের লাগে সেক্ষেত্রে তো চেষ্টা করতে হবে। তারপরে যেটা বলতে চাচ্ছি যে এই রিলেটেড প্রেসক্রিপশন লেখা রিলেটেড কোনো কনফিউশন থাকলে মানে নেক্সট ক্লাসেও হচ্ছে থিওরির পাশাপাশি জানাইতে পারেন, যে কিভাবে আমি যেটা বলতে চাচ্ছি সহজ কথায় আপনারা যে ভেট সলিউশন বলেন বা যে এলিমেন্টস আপনাদের আছে ওখানে দেখবেন ডোজ লেখা থাকে, হ্যাঁ, যে 50 কেজির জন্য বা 10 ml এর জন্য কত লাগে। এটা আপনি কিছু ড্রাগ সিলেক্ট করে নেন, যে ইম্পর্টেন্ট ড্রাগগুলো, আমি সাপোজ অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমি 3টা নাম শিখতে চাই, কপভেট, কিটোভেট বা হচ্ছে টাফনিল, বা যেটাকে আমি এরকম 3টা 4টা আপনি মুখস্থ করে করে এখন থেকে লেখা শুরু করেন এবং মেমোরাইজ করেন। এই 3টা ডোজ আমি শিখে রাখবো, আমি এই 3টা ঘুরে ফিরে আমি এই 3টাই লিখবো। অ্যান্টিহিস্টাবেট আমি 2টা 3টা মনে রাখলাম, অ্যাস্টাবেট, হিস্টাবেট, এই 2টার আমি ডোজ মুখস্থ রাখলাম, যেখানে আসবে আমি এই 2টা লিখবো। মানে আপাতত এইগুলো জানেন। যখন আপনি প্র্যাকটিস করবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ড্রাগ, এটা আপনি দেখতে দেখতে আপনি প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন, কিন্তু এখন আপাতত এই স্টেজের জন্য প্রত্যেক অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি হিস্টামিনিক বা হচ্ছে মিনারেল, যেটাই বলেন, অ্যান্টিবায়োটিক বলেন সেগুলো বা অ্যানথেলমেন্টিক বলেন, সেগুলোর জন্য কি পার ml মানে পার কেজিতে 10 কেজির জন্য কত ml লাগতেছে, বা 75 কেজির জন্য অনেক সময় হয় না যে অ্যানথেলমেন্টিকের ক্ষেত্রে আমরা বলি একটা বোলাস 150 কেজির জন্য বা 75 কেজির জন্য। এই ফরম্যাটটা আপনি মুখস্থ একটা ফরম্যাট জেনে যান, তখন আপনার যখন ডোজ বডি ওয়েট এদিক সেদিক করে দেবে, 100 জায়গায় 200 দিল, আপনি ক্যালকুলেশন করে নিতে পারবেন না। আপনি যদি জানেন 50 কেজির জন্য কত আপনি মুখস্থ করে রাখছেন, তাহলে আপনাকে 100 করে দিলে আপনি ডাবল করে দিবেন।
এই ক্যালকুলেশনটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, যত দ্রুত আপনার যেটা হয় আপনি সাথে ক্যালকুলেটর রাখতে পারেন এক্সাম হলে, দ্রুত এটাকে ক্যালকুলেট করে নিলেন। তো এইভাবে ক্যালকুলেট করলে মনে হয় আপনাদের এই স্টেজে ইজি হবে। মানে এইটাতে যদি ফার্মাকোলজিক্যাল যদি ডিফিকাল্ট লাগে ওইটাতে যান, যে 10 কেজির জন্য কত লাগতেছে, বা ছোট ছোট যে ইউনিট গুলো আছে। আর তারপরে যেটা বারবার বলতেছি, ড্রাগ শিখে নেন, সিলেক্ট করে নেন ভালো ভালো ড্রাগ, কিছু 5টা 10টা করে তো মাথায় রাখতেই হবে, 2টা 3টা 5টা যেটা হোক, প্রত্যেক গ্রুপের ড্রাগ মাথায় রাখতে হবে। আর যেটা এটা করে যদি আরো কোনো কোশ্চেন থাকে বা আলোচনা থাকে আমরা নেক্সট ক্লাসে করব। আর কোয়ালিটিটা একটু দেখাইতে পারলে ভালো হতো আমার কাছে। প্রেসক্রিপশন প্লাস লাইন অফ ট্রিটমেন্টে কিছু আমি আপনাদেরকে প্রোভাইড করব। প্রেসক্রিপশনের যেটা সেটা আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে, কারণ ওখানে সব যে ঠিক আছে তা না, অনেক কিছু ভুলভাল আছে। সাপোজ আমি যদি এটাই দেখাই, এটা একটা ডামি প্রেসক্রিপশন, সমস্যা হলো আচ্ছা, এটা টাইম নিচ্ছে, ঝামেলা হচ্ছে। আচ্ছা, অন্য কিছু দেখানো যায় কিনা দেখি। কোথায় যেটা রাখছি এটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। যদি নেক্সট ক্লাসে হয় আপনাদেরকে একটু দেখায়ও দিব। আমাদের মেন আলোচনা শেষ। যেটা বলতে যাচ্ছি, প্রেসক্রিপশন পোল্ট্রির ক্ষেত্রে কিভাবে লেখে এটা একটু দেখায় দেওয়ার দরকার ছিল। বা আপনারাও স্টাডি করেন, যদি মনে হয় নেক্সট দিন আরো কিছু জানতে চান বা হচ্ছে জানার আছে, সেটা মনে হয় কোশ্চেনিং করলে আমাদের এই জিনিসগুলো বের হয়ে আসবে। কেউ কিছু বলতে চান কিনা? হ্যাঁ, যেহেতু 10:30 অলরেডি 3 মিনিট আছে, আর একটা ক্লাসে জয়েন করতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি, না হলে আরো ক্লাস নিয়ে এটা সমস্যা ছিল না। কার কোনো কোশ্চেন আছে বা কিছু নেক্সট দিতে কিছু আনতে হবে আপনাদের জন্য, এমন এই কোন যে আপনাদের কোনো চাওয়া হচ্ছে পাওয়া আছে? মানে কিটোপ্রোফেন যেটা আমরা দেখলাম, কফভেট ওইটাতে ম্যাম হচ্ছে এদের ডোজেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশনে লেখা আছে 1 ml অফ কফভেট ইনজেকশন পার 33 কেজি বডি ওয়েট ইন্ট্রামাস্কুলারলি। তাহলে এখানে আচ্ছা, 33 কেজির জন্য 1 ml দেওয়া আছে। তাহলে আমরা জাস্ট এটাকে যদি হচ্ছে 100 কেজির জন্য করি, তাহলে ওই 1 ml কে যদি আমরা 3 বার গুণ করে দিই, তাহলে নিয়ারলি আমাদের 100 কেজি চলে আসে। মানে এইভাবেই কি আমি হচ্ছে যেটা ডোজ ক্যালকুলেশন করলাম, হ্যাঁ আপনি এটা এখনই ক্যালকুলেশন করেন। যে আপনি যেটা বলেন 30-র জন্য কত আছে, 1 ml আছে না? তাহলে 30-র জন্য যদি 1 ml লাগে, তাহলে 33 কেজির জন্য 1 ml। 33 কেজি, ঠিক আছে। তাহলে 33 কেজির ম্যাম জন্য যদি 1 ml লাগে, তাহলে আপনি 100 কেজিতে কত আসতেছে বলেন, ভাগ করেন। 3 পয়েন্ট সামথিং আসতেছে না, 3.03। আমি যেটা বলছিলাম, জি ম্যাম, কিটোপ্রোপেনের ফার্মাকোলজিক্যাল ডোজ হচ্ছে 3.3। সামটাইমস আমরা রাউন্ড ফিগার ধরার জন্য 3 ধরি, অ্যাকচুয়াল যে 3 ধরি। ডোজটা 3.3 হয়। হ্যাঁ, 3.3 মিলিগ্রাম পার কেজিতে লাগে, কিন্তু আমরা রাউন্ড ফিগারে একটু ক্যালকুলেশনের জন্য, যেহেতু লার্জ অ্যানিমালে এত প্রবলেম হয় না, 3 ধরি। মনে রাখার জন্য রাউন্ড ফিগার 3 ধরি। তো আপনি যদি 3 চিন্তা করেন, ফার্মাকোলজিক্যাল ডোজ দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে, আপনি যদি এই ফর্মের মনে, যেটা আপনি ভ্যাট সলিউশনে আছে, তাহলে কি 33-র জন্য যদি অন হয়, তাহলে 100-এর জন্য আপনি দেখতেছেন কত আসতেছে, 3 পয়েন্ট সামথিং আসতেছে না, 03 এরকমই তো আসবে, তাই না? জি তাহলে আপনি কি ধরবেন? আপনি ডিরেক্ট লিখবেন 3 ml, অর্থাৎ 100 কেজির জন্য কি লিখবেন, রাউন্ড ইনজেক্ট ফিগারে, থ্রি তাহলে এম আমরা এল 3 ml ধরবো। হ্যাঁ, আপনি লিখবেন ইনজেক্ট 3 ml ইন্ট্রামাসকুলার অনস ডেইলি, বা হচ্ছে ফর 3 ডেজ বা ফর 5 ডেজ। আচ্ছা, আর প্রেসক্রিপশনে কিন্তু এরকম লেখা যাবে না 3 to 5 ডেজ, এইভাবে লেখা যাবে না। হয় 3 ডেজ নয় 5 ডেজ, স্পেসিফিক ডেজ লিখতে হয়। 5 to 7 ডেজ এরকম লেখা যায় না প্রেসক্রিপশনে। এটা আমরা মুখে বলার জন্য শিখি যখন, তখন বলা হয় যে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ 3 থেকে 5 দিন দিতে হয়, অ্যান্টিবায়োটিক 5 থেকে 7 দিন খাওয়াতে হয়। এটা আমরা শিখার জন্য, জানার জন্য বলি এইভাবে। কিন্তু যখন আপনি প্রেসক্রিপশন ফর্মে লিখবেন, তখন কিন্তু হয় আপনাকে 3 ডেজ বা 5 ডেজ এক্সাক্ট ডেটা আপনাকে ওনার জন্য উল্লেখ করে দিতে হয়। তাহলে আপনি যদি টিটোপ্রোফেন আপনি 100 কেজির জন্য দেন, আপনার 3 ml করে লাগবে, ইন্ট্রামাসকুলার দিবেন অনস ডেইলি ফর কত, আপনি যদি 5 দিন দেন তাহলে 5 ডেজ, তাহলে 5 দিনে প্রত্যেক দিন আপনার কত লাগতেছে, 3 ml। তাহলে 5 দিন আপনার কত লাগবে, 3 × 5 = 15, অর্থাৎ 15 ml লাগবে। তাহলে আপনার উপরে যে প্যাক সাইজ দেখালাম 10 ml ভায়াল পাওয়া যায়, তাহলে ওখানে গুণ দিবেন কত দিয়ে, 2 দিয়ে। 1, 2। বুঝতে পারছেন? এটাই আমি বুঝাতে যাচ্ছি যে এইটা আপনাদের জন্য ইজি হবে যদি ফার্মাকোলজিক্যাল ডোজ এই মোমেন্টে ডিফিকাল্ট হয়ে যায়। তবে ভাইবার জন্য
মেজর মেজর কিছু ড্রাগের ফার্মাসিউটিক্যাল ডেস জানা লাগবে ভাইবা ফেস করার জন্য। সেটা কিছুটা লাইন অফ ট্রিটমেন্ট আমি যখন দিয়ে দেবো, ওখানেও আপনারা অনেকগুলো ফার্মাকোলজিক্যাল ডোজ পেয়ে যাবেন। আর হচ্ছে এই বিষয়ে আপনারা আরো স্টাডি করেন, প্রেসক্রিপশন গুলো আছে কিনা বা লেখার চেষ্টা করেন। নেক্সট যখন ক্লাস নিব, আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে থিওরি ক্লাসে আমরা দরকার হলে আরেকটু আলোচনা করে দেবো। যেহেতু 10:30 বেজে গেছে, আমাকে এন্ড করতে হচ্ছে। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে জয়েন করা লাগবে। ঠিক আছে? আর জাকারিয়া, আপনি আমাকে স্ক্রিনশট পাঠাবেন, প্লাস হচ্ছে অ্যাবসেন্স লিস্টটা একটু পাঠিয়ে দিবেন। হ্যাঁ, জি ম্যাম। ওকে, তাহলে আমি একটু এন্ড করলাম। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন নাই তো? চলে গেল। আচ্ছা ম্যাম, আপনি এন্ড করতে পারেন। আর যেটা বললাম, তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনার নেক্সট দিন আনার চেষ্টা করবেন, বা কারোর যদি বোঝার কোনো জায়গায় ঘাটতি থাকে মনে হয়, সেগুলো নেক্সট ক্লাসে আপনারা লিখে রাখবেন, আমাকে জিজ্ঞাসা করবেন। ওকে, ভালো থাকবেন সবাই। এন্ড করলাম। এই নরিন। হুম নিচে আয়।